কিছুক্ষণ থেমে আবার বলল, আর আমি জানতাম তুই আমার কাছে ঠিকই আসবি, সেটা আজ বা কাল। এই বিশ্বাসের জায়গাটা ভরপুর ছিল। এই বিশ্বাসের জোরে মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে চলেছে, ধৈর্য ধরেছে। আমি কখনো আমার দুর্বলতা মানুষের সামনে প্রকাশ করিনি, আল্লাহর কাছে প্রকাশ করেছে। আর আল্লাহ আমাকে তোকে দিয়েছেন, নতুন করে আবার তোর সান্নিধ্যে চড়াবো। গনে গনে মাত্র 3টা দিনের অপেক্ষা। মৌসি মুগ্ধ হয়ে তাহসিনের দিকে তাকিয়ে আছে। স্মিত হেসে তাহসিনের ভেজা চুল আঙ্গুল ছুঁয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার ঠিক করে দিল। হঠাৎ করে আবার অভিমানী স্বরে বলল, আমার সহ্য হয় না। তাহসিন বিস্ময় নিয়ে শুধালো। কি সহ্য হয় না? মৌসি অভিমানী স্বরে বলল, মেয়েদের নাকি আপনার চোয়াল খেয়ে নিতে ইচ্ছে করে, তাদের কাছে আপনি এতই আকর্ষণীয়। তাহসিন ঠোঁট টিপে হেসে মজা করে বলল। কেন, তোর কাছে আকর্ষণীয় লাগে না? মৌসি হড়বড় করে বলল, আমার কাছে তো আপনার সব আকর্ষণীয়ই লাগে, তাই বলে তাদের কেন লাগবে? তাহসিন ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তাই আমার সব তোর কাছে আকর্ষণীয় লাগে? মৌসি এতক্ষণে তাহসিনের করা মজা বুঝতে পেরে ধ্যাত বলে চলে যাচ্ছিল। তাহসিন পেছন থেকে মৌসির হাত চেপে ধরে সামনে দাঁড় করিয়ে বলল, আকর্ষণীয় তো লাগে তোর নাকের এই তেলটা, তোর ঘন পাপড়িগুলো। আর কি আকর্ষণীয় লাগে বলতো? মৌসি তাহসিনের ঠোঁট হাত ছুঁয়ে দিয়ে বলল, আমার নাকের উপরের তিলটার চেয়েও আপনার এই ঠোঁটটা বেশি আকর্ষণীয়। কথাটা বলে মৌসি আর একটুও দাঁড়ালো না, সোজা নিচে চলে গেল। তাহসিন গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে সবচেয়ে কাছের 3টি নক্ষত্রের দিকে তাকিয়ে হেসে ফেলল। আজ মৌসির মেহেদি। মাফিনরা গতকাল এসেছে। রোশনি, আফিয়া, তন্নি সবাই মৌসিদেরই বাড়িতে। মৌসির হাতে আফিয়া মেহেদি পরিয়ে দিচ্ছে। নৌসিনরা সবাই মৌসিকে ঘিরে বসে আছে। মৌসির মেহেদি দেওয়া শেষ হতেই শিলা আর শিলার বর আসলো। মৌসি শিলাকে দেখে উঠে হাত দুটো উঁচু করে আলতো করে জড়িয়ে ধরে হেসে ফেলল। শিলা মৌসির নাক টিপে দিয়ে বলল, কত মিষ্টি লাগছে সেই পিচ্ছি মেয়েটাকে। তো তোমার সেই বাদর হবু বর কোথায়? আমি তো ঠিক জানি না আপু, মাহিমরা বলতে পারবে। আমি ডেকে দিতে বলছি, বসো না তোমরা। হিমের কাছে শুনে মৌসি শিলাকে ছাদে নিয়ে আসলো। ছাদে ডেকোরেশন করা হয়েছে। তাসিন, তিহান সবাই ছাদেই আছে। শিলাদের দেখে তাসিন এগিয়ে আসলো। শিলার বর তাসিনের দিকে এগিয়ে আসলো। শিলার বর তাসিনের দিকে এগিয়ে গিয়ে পেটে আলতো একটা ঘুষি দিয়ে অভিনন্দন জানিয়ে জড়িয়ে ধরল। দুজনের কাহিনী দেখে মৌসিরা হাসলো। শিলারা তাসিন মৌসি দুজনের কাছ থেকে দাওয়াত পেয়েছে। মৌসির হাতে মেহেদি শুকাচ্ছে। শিলা মৌসির হাতে মেহেদি দিয়ে তাসিনের নাম লেখা দেখে মুচকি হেসে বলল, তাসিন তোমাকে পাগলের মতন ভালোবাসে, তাই না মৌসি? মৌসি লাজুক হেসে বলল, হ্যাঁ আপু। তুমি যখন আমার কাছে ছিলে তখনই বুঝেছিলাম এই ছেলেটা কি প্রচন্ড ভালোবাসতে পারে। তোমার কি সে ভালো হবে সেটাই ভাবতো শুধু। একটা সোজ হারিয়ে গেলে মানুষ যেভাবে খোঁজে ঠিক সেভাবে তোমার ভালো কিসে খারাপ কিসে নিখুঁত ভাবে দেখে তোমার পথ করে দিত। এমন মানুষ ভাগ্য করে পাওয়া যায় গো। মৌসি শিলার বলা কথাগুলো শুনছে আর তাসিনের দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মানুষটাকে বিন্দু পরিমাণ কষ্ট সে আর দেবে না। দরকার হয় সব ছাড়বে, সব ছেড়ে ছুড়ে শুধু এই মানুষটাকেই সে ভালোবাসবে। তার চেয়ে দ্বিগুণ ভালোবেসে এতদিনের দেওয়া সব ক্ষত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে সে। মির্জা বাড়ির প্রাচীর ঘেঁষে সারি সারি সুপারি গাছ। 13 বছরের এক বালককে সুপারি গাছে তুলে দিয়েছেন লুৎফর মির্জা। গাছের সুপারিগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে। ছেলেটা গাছে উঠে সুপারি পাড়ছে আর লুৎফর মির্জা নিচে দাঁড়িয়ে দেখছেন। বাড়ির কাজের ছেলেটা সুপারিগুলো নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে রাখছে। বিশাল জায়গা জুড়ে মির্জা বাড়ি। বাড়ির পাশটায় নানা রকম ফলের গাছ আর বাড়ির সীমানা জুড়ে সুপারি আর নারকেল গাছের সারি। লুবনা দক্ষিণ জানালার পাশে জানালার গ্রিল ধরে দূরের পথে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। আজ বিকেলে তার একটা গানের রেকর্ডিং আছে। গান গাওয়া সেদিনই সে ছেড়ে দিয়েছিল, যেদিন সে কানাডা থেকে দেশে চলে এসেছিল। কিন্তু লুৎফর মির্জার কাছে লুবনার চাওয়া না চাওয়া দুটোই সমান। লুৎফর মির্জার তাগিদেই তাকে আবার গানের জগতে আসতে হয়েছে। শুধু নিঃশ্বাসটাই সে তার ইচ্ছে মতো যখন খুশি ছাড়তে পারে। তাছাড়া মন খারাপটাও সে নিজের মতো করে করতে পারে না।
সবসময় তাকে হেসে খেলে বেড়াতে হয়। লুৎফর মির্জা লুবনাকে যতটা ভালোবাসেন ঠিক ততটাই শাসন করেন। লুবনার চোখে শাসনের চেয়ে ভালোবাসাটুকু বেশি ধরা পড়ে। তাই সে বাড়ির মানুষের চিন্তার বাইরে নিজ থেকে কিছু করার সাহস পায় না। অন্যমনস্ক হয়েও লানাফের মুখটাই তার ঝাপসা চোখে ধরা দিচ্ছে। লানাফের ধূসর চোখ, সরু নাক, উঁচু করে হামবড়া সেই হাসি, লুবনার 5 আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো রেখে শক্ত করে হাত আঁকড়ে ধরে রাখা, মুগ্ধ চাহনি দিয়ে লুবনাকে পর্যবেক্ষণ করা, সব যেন এখনই ঘটে যাওয়া কোনো এক ঘটনার পূর্ণ এক রূপ। লুবনার ল্যাপটপে মৃদু সাউন্ডে গান হচ্ছে। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনা এ ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। লুবনার চোখের কোণে পানি টলমল করছে। লানাফের আর তার হাস্যোজ্জ্বল মুখে একে অপরের দিকে তাকিয়ে ওঠা ছবিটার দিকে তাকিয়ে আছে সে। লুবনার মন বলছে হয়তো লানাফ এতদিনে নিজেকে সামলিয়ে বিয়ে শাদী করে ফেলেছে। তাসিন যদি মৌসির প্রতি আসক্ত না থাকতো তাহলে হয়তো তার বিয়েটাও এতদিনে হয়ে যেত। বিয়েটা ঠেকানোর সাহস তার হতো না। ইভেন লুৎফর মির্জার মুখের উপর কখনোই না শব্দটা মুখ থেকে বের করতে পারতো না। এতদিনে লুবনা তার দাদুর কাছ থেকে তার দাদুকে দেওয়া অপমান কষ্টের কথা শুনে এসেছে। দাদুর মুখে সেই আগের করুণ কাহিনী শুনে তার পক্ষে আর এই বয়স্ক মানুষটার কথা অমান্য করা সম্ভব নয়। তার ফুপি হয়তো নিজের জায়গা ঠিকই ছিল, কিন্তু লুৎফর মির্জা একজন বাবা হয়ে মেয়ের পালিয়ে যাওয়া বাবার কথা অমান্য করা, এগুলো মেনে নিতে পারেননি। কষ্ট কঠোর হয়ে গিয়েছিল তিনি। সেই কঠোরতা নাতনির উপরে জারি করেন এখন। তিনি যা বলেন তাই এখন এই মির্জা বাড়িতে হয়। লুবনা শুধু নিজের দাদুর কথা রাখতে গিয়ে তার ভালোবাসাকে সুদূর ক্যানাডাতেই চিরজীবনের মতো ভাসিয়ে দিয়ে এসেছে। আফিয়ার শ্বশুর বাড়ির সবাই গোছগাছ করছে। আফিয়া আগেই চলে গিয়েছে। আজ তার শ্বশুর শাশুড়ি আর 2 ননদ যাবে। মারিয়া গোছগাছ না করে আগের ন্যায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আফিয়ার শাশুড়ি এতবার ডাকছেন তবুও মারিয়া সারা শব্দ দিচ্ছে না। মিমি কয়েকবার কথা উঁচু করে দিয়েছে। তারপর মারিয়া কোনো টু শব্দ না করে কাঁথা টেনে আবারও শুয়ে পড়েছে। মিমি কোনো কথা শুধালে মারিয়ার নাক টেনে উত্তর দিচ্ছে। মিমির এবার কেমন খটকা লাগায় সে মারিয়ার মাথার কাছে গিয়ে শুধালো, আপাই কি হয়েছে তোর? মারিয়া কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে রইল। মারিয়ার আম্মু এসে নিজের মতো করে বকে যাচ্ছেন। তারপরও মারিয়ার মুখে কোনো কথা নেই। মারিয়া সময় নিয়ে শুধু বলল, আম্মু, আমার খুব মাথা ধরেছে, বিয়ে বাড়ি গিয়ে মাথা ব্যথা নিয়ে থাকতে পারবো না। তোমরা যাও, আমি বিয়ের দিন আব্বুর সঙ্গে যাবো। মারিয়ার চোখ আর নাকের আগাটা লাল হয়ে আছে, চোখের পাতা ফুলে আছে। অর্ধেক মুখ ঢেকে কথাগুলো বলে আবার অন্যদিকে ফিরে শুয়ে রইল সে। মারিয়ার আম্মু মারিয়ার কপাল ছুঁয়ে দেখল না, গায়ে জ্বর নেই। একটা মাথা ব্যথার ওষুধ বের করে মারিয়ার হাতে দিলেন তিনি। মারিয়া ওষুধটা চুপচাপ খেয়ে নিল। মারিয়ার মা আবার মারিয়ার পাশে এসে বসে বললেন, মাথা ব্যথা কমে যাবে, আমি ড্রেসগুলো নিয়ে নিচ্ছি, তুমি ড্রেস বদলিয়ে নাও, তোমার ভাবিরা অপেক্ষা করছে আমাদের জন্য। মারিয়ার হঠাৎ কি জানি হলো, শোয়া থেকে দ্রুত গতিতে উঠে বসে চিৎকার করে বলল, কতবার বলবো মাথা ব্যথা করছে? না শুনতে পারছো না তোমরা? ভালো লাগছে না আমার, আমাকে একা ছেড়ে দাও, আর যেখানে যাওয়ার তোমরা যাও, আমার ইচ্ছে হলে যাব, নয়তো যাব না। কথাগুলো বলে মারিয়া টানা শ্বাস নিল। মারিয়ার আম্মু নির্বাক হয়ে গেলেন। কি এমন বললেন তিনি, তাই মেয়ের এমন রিয়্যাক্ট? মারিয়ার আম্মু তাও এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন। মারিয়া এবার নিজেকে সামলাতে না পেরে তার আম্মুকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। মারিয়ার আম্মু আরও একবার অবাক হলেন। কি হয়েছে জানতে চাইলেন তিনি, কিন্তু মারিয়া কিছুই বলল না। সেদিন মারিয়ার আম্মু আর মিমি আফিয়াদের বাড়িতে গেল। মারিয়া পরে এইটা সেইটা বলে বুঝিয়ে পরিবেশ স্বাভাবিক করল। কাউকে বুঝতেও দিল না। কিশোরী মারিয়ার বুকে কি ভীষণ যন্ত্রণার এক ঝড় বয়ে যাচ্ছে। আজ একসাথে 2 বাড়ি নানা রঙের আলোয় সেজেছে। দোলন চাপা, গাঁদা, গোলাপের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি জুড়ে।
মৌসুমীর দোলন চাপা খুবই পছন্দের। অনেক কাঠখড় পুড়িয়ে মাহিম আর নিশান দোলন চাপা ফুলগুলো হাজির করেছে। মৌসি দোলন চাপা ফুলগুলো দেখে ছুটে এসে চোখ বন্ধ করে গন্ধ নিল। এই ফুলগুলো যে এত ভালো লাগে তার, সুবাসে পাগল হয়ে যায় সে। মৌসি কিছু ফুল নিয়ে নিজের রুমে গিয়ে রেখে দিল। বাড়ি ভর্তি মেহমান। এনামুল শেখও দেশে চলে এসেছেন। দুই বাড়ির মানুষ একসাথে আজ আনন্দে মেতেছে। খুশির ঢল আজ সবার মনে। তাসিন বাইরে থেকে এসে ব্যাগগুলো আলমারিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা ভেবে মৌসিকে কল দিয়ে এই বাড়িতে আসতে বলল। মৌসি কিছুক্ষণের মধ্যে তাসিনদের বাড়িতে এসে তাসিনের ঘরে ঢুকলো। তাসিন দুষ্টুমি করে দরজার পাশেই দাঁড়িয়েছিল। মৌসি নক করতেই তাসিন দরজা খুলে হ্যাচকা টানে মৌসিকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দরজা লক করে দরজার সাথে মৌসির হাত দুটো চেপে ধরল। তাসিনের এহেন কাণ্ডে মৌসি কিছুটা ভয় পেয়ে চমকে উঠল। তাসিন ধীরে ধীরে মৌসির দিকে ঝুঁকে আসছিল। মৌসি তাতে আরো ভয় পেয়ে যায়, চোখ মুখ খিচে ফেলে। তাসিন ঝুঁকে এসে মৌসির নাকের সাথে নিজের নাকটা ঘেঁষে দিয়ে শব্দ করে হেসে ফেলল। তাসিনের হাসির শব্দে মৌসি চোখ খুলে তাকিয়ে তাসিনের হাসি দেখে নিজে মৃদু হাসল। মৌসি মেয়েকে রাগ দেখিয়ে নিয়ে বলল, এমন করার জন্য ডেকেছেন? তাসিন ভ্রু উঁচু করে বলল, কেমন? ভয় পেয়ে গিয়েছি। তাসিন হালকা হেসে আলমারির উপরে রাখা ব্যাগগুলো মৌসির হাতে দিল। মৌসি ব্যাগ থেকে বক্সটা বের করে দেখল একটা মেরুন রঙের টিস্যু জামদানি শাড়ি, আর অন্য একটা বক্সে সাদা পাথরের সিম্পল একটা হার। সিম্পল হলেও ভীষণ গর্জিয়াস হারটা। তাসিনের পছন্দ যে এত দারুণ তা মৌসির জানা ছিল না। মৌসির হাস্যোজ্জ্বল মুখটা দেখে তাসিন মৌসির কাছে ঝুঁকে গিয়ে মুখটা মৌসির কানের কাছে নিয়ে গিয়ে নিচু স্বরে ঘোর লাগা কণ্ঠে বলল, এই শাড়িটার হাতটা কাল রাতে পড়বে, আমি দু চোখ ভরে দেখব। তাসিনের এই ঘোর লাগা নিচু স্বরে বলা কথাগুলোতে মৌসির হৃদস্পন্দন কেঁপে উঠল। মৌসির কপালে চলে আসা চুলগুলো তাসিন আলতো হাতে কানে গুঁজে দিয়ে সেই রকম ঘোর লাগা কণ্ঠেই বলল, এই চুলগুলো ঠিক আমার মতে আবদ্ধ। অনুমতি না নিয়ে বিছানা শুরু করে দেয়। মৌসি আর ওখানে দাঁড়াতে পারল না। তাসিনকে আলমারিতে ওইগুলো রাখতে বলে দ্রুত পায়ে বাইরে চলে আসলো। মিশানকে সবাই খুব মিস করছে। রাহেলা বেগম সব দিক সামাল দিচ্ছে। আত্মীয়দের মধ্যে কার কী লাগবে সব দিকে তার নজর, যেন তার নিজের মেয়েরই বিয়ে। মাফিন সবুজ আর কাঁচা হলুদ রঙের মিশ্রণে একটা শাড়ি পরেছে। রোশনি, আফিয়া, নওশিন, মাফিনের সবার একই রকমের শাড়ি। শুধু তন্নি ভিন্ন রকমের একটা শাড়ি পরেছে, আর তার লুকটাও ভিন্ন। সেদিন যখন তিহান তন্নিকে শাড়িটা দেয়, তন্নি ভীষণ অবাক হয়েছিল। এটা তার সবচেয়ে পছন্দের শাড়ি। কতবার যে এই শাড়িটা নেওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু সাধ্যে কুলোয়নি তাদের। ছোট থেকেই বাবাকে হারিয়েছে। মায়ের স্বল্প বেতনে দুই ভাই বোনের পড়াশোনার খরচ সংসার চালাতেই তাদের মা হিমশিম খেয়েছে। মায়ের কাছে মাঝে মাঝে পছন্দের কথা জানিয়েছে, কিন্তু কখনো বায়না করেনি। অভাবের সংসারে বায়না করা বিলাসিতা ছাড়া কিছুই না। কিন্তু আজ তিহানের হাতে শাড়িটা দেখে যতটা না অবাক হয়েছে, ততটা খারাপও লেগেছে। তন্ময় বলেছিল সে চাকরি পেলে সর্বপ্রথম তন্নিকে এই শাড়িটা কিনে দেবে। তন্নির এই পছন্দের কথা তন্ময় আর তাদের মা ছাড়া কেউ জানতো না। কিন্তু তিহান যখন বলল শাড়িটা আফিয়া পছন্দ করে দিয়েছে, তখন আর তন্নির বুঝতে বাকি রইল না। খুশি হওয়ার চেয়ে কষ্টটাই বেশি হলো তার। তন্নি আজ সেই শাড়িটাই পরেছে, আর তিহান মনোমুগ্ধের মতো তাকিয়ে আছে। তিহানের চাহনি দেখে তন্নি মুচকি হাসল। তন্নির আর চোখে তাকানো তার মুচকি হাসি, সাথে এই নতুন এক সাজ, সব কিছু মিলিয়ে তিহানের মনে সুখের একটা ঝড় বয়ে গেল। রোশনি হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজে তন্নিকে দিয়ে অনেকগুলো ছবি তুঠালো। তারপর মিশানকে পাঠালো। মিশান ছবিগুলো দেখে নিয়ে ভিডিও কল দিয়ে রোশনির সাথে কথা বলল। দুজনের কথোপকথন চলল বেশ কিছুক্ষণ। মৌসি হলুদের সাজে স্টেজে বসেছে। রজনীগন্ধা আর গোলাপের সৌন্দর্যে সেজেছে অপরূপ সাজে। আজ সব সৌন্দর্য যেন তাকে ঘিরেই। মসৃণ গালে হলুদের ছোঁয়া, সরু নাকের আগায় এক চিলতে কাঁচা হলুদ। পাশেই তাসিন সাদা পাঞ্জাবি পরে বসে আছে, দৃষ্টি তার মৌসির দিকে। মৌসির হাতে বাঁধা রজনীগন্ধা আর গোলাপের মালাটার সুতো ছিঁড়ে গিয়েছে। তাসিন সেটা ঠিক করে আবার মৌসির হাতে বেঁধে দিচ্ছে, আর মৌসি নিষ্পলকভাবে সেদিকেই চেয়ে আছে। আর মাহিম এই সিনটা ক্যামেরা বন্দি করে নিল।
প্রাকৃতিকভাবে আধার নেমে আসলেও চৌধুরী বাড়িতে এখন দিনের মতো ঝলমলে আলো। চারপাশে রং বেরঙের আলোয় রঙিন আলোর ঝলকানি, রঙিন আলোর রোশনাইয়ের মতোই প্রতিটি মুখ রঙিন ও হাস্যোজ্জ্বল। তাসিন করিডোরে দাঁড়িয়ে সবার হাস্যরস কাহিনী দেখছে। তার মা, বাবা, চাচা চাচিরা কতটা খুশি সবাই। আফিয়ার বিয়ের সময়ের মতো কাউকে ধরে ধরে বলতে হচ্ছে না, সবার মুখে হাসি দেখতে চায় সে। তাসিনের মুখেও তৃপ্তির হাসি, চোখ মুখ যেন একই ধারায় হাসছে ক্রমাগত। এইটা অন্যরকম একটা সুখ, এই অনুভূতিটা কাউকে বোঝানোর নয়। আফিয়ার শাড়ির আঁচলটা এলোমেলো হয়ে গিয়েছে, তাই আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রোশনিকে ডাকলো সে। রোশনি মিশনের সাথে কথা বলছিল বলে তন্নিকে পাঠালো। তন্নি গিয়ে আফিয়ার শাড়ির আঁচলটা ভিন্নভাবে সেট করে দিল। আফিয়ার ইচ্ছে করছিল তন্নিকে তন্ময়ের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু আরেক মন সায় দিল যে না। তন্নির শাড়িটা ঠিক করে দিয়ে আফিয়ার ঘর থেকে বেরিয়ে আসলো। করিডোরের মাঝখান থেকে শক্ত একটা হাত তন্নির কোনোই ধরে টেনে নিল অন্ধকার একটা রুমে। পুরো বাড়িতে ঝলমলে আলো থাকলেও ওই রুমটায় ঘুটঘুটে অন্ধকার। শক্তপোক্ত একটা পুরুষের হাত, তার উপরে বিদঘুটে অন্ধকার রুম। আচমকা এমন ঘটনায় তন্নির হৃৎপিণ্ড থমকে গিয়েছে। ভয়ে জুবুথুবু অবস্থা তার, গা হাত পা কাঁপছে। তন্নির কোনোই ধরে আছে শক্তপোক্ত হাতের মানুষটা। তন্নির কাঁপুনি দেখে তিহান হাত বাড়িয়ে রুমের লাইট অন করলো। তন্নি তিহানকে দেখে হাফ ছেড়ে বাঁচলো যেন। টানা একটা শ্বাস ছেড়ে তিহানের দিকে রাগী চোখে তাকালো। তিহান মুখ টিপে হাসছে। তন্নির বুকটা ধরফর করছে। বুকে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, কতটা ভয় পেয়েছি কোনো ধারণা আছে আপনার? এখনও আমার বুক কাঁপছে। তিহান ঠোঁটজোড়া প্রসারিত করে হেসে বলল, ফু দিয়ে দিই, আসো। তন্নি তিহানের দিকে তেড়ে আসছিল। তিহান খুব দ্রুত তন্নির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেশাতুর চোখে তাকিয়ে বলল, এমন সুন্দরী একটা মেয়ে যদি চোখের সামনে এইভাবে ঘুরে বেড়ায়, মাথা ঠিকঠাকে বলো। তন্নি তিহানের এহেন পাগলামি দেখে মুচকি হাসল। তিহান সেই একইভাবে নেশাতুর দৃষ্টি নিয়ে তন্নির দিকেই তাকিয়ে আছে। তন্নি না পারছে তিহানের দৃষ্টির অগোচরে পালিয়ে যেতে, আবার না পারছে নিজেকে স্বাভাবিক রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। তিহান দুষ্ট হাসি ঠোঁটে ঝুলিয়ে বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তন্নি আগে কখনো তিহানের ঘরে আসেনি, আজ প্রথম এই ঘরে ঢুকেছে। চারপাশে চোখ বুলিয়ে নিয়ে তিহানের দিকে তাকালো। রুমটা বেশ গোছানো, কোথাও এলোমেলো ভাব নেই। রুমের মধ্যে কিছু রজনীগন্ধা ফুল থাকায় পুরো রুমটা রজনীগন্ধার সুবাসে মৌ মৌ করছে। তিহান তন্নির দিকে ধীরে ধীরে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে নিচু স্বরে বলল, আজকে কি উত্তরটা দেওয়া যায় না? তন্নি কিছুটা কেঁপে উঠল। তিহানের এমন চাহনি দেখে তন্নি বিড়বিড় করে বলল, এইভাবে কি বলা যায় নাকি? একটু তো জোরে বলো। রোশনি ডাকছে। বলে তন্নি ছুটে রুম থেকে বেরিয়ে আসলো। এ কেমন অনুভূতি? তিহানের কাছাকাছি আসলেই তার সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। ফোনে এত কথা বলে, কই তখন তো এমন হয় না। লুবনা মির্জা একদিন আগেই তাসিনদের বাড়িতে এসেছে। লুৎফর মির্জারা বিয়ের দিন সকালে আসবেন। বাসন্তী আর সাদার মিশ্রণে লুবনা একটা সালোয়ার কামিজ পরেছে। গানের জগতে থাকাকালীন মৌসির সাথে লুবনার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেইভাবে কখনো কথা হয়নি। এবার পরিচিত হয়ে খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। লুবনা মৌসির কাছেই আছে। হলুদের যাবতীয় সাজানোর কাজগুলো লুবনাই করেছে, সাথে আফিয়া, রশনি, তন্নি এরা সাহায্য করেছে। সেই নম্বর থেকে তাসিনের ফোনে নির্বাচনের রাতের পর থেকে আর কোনো মেসেজ আসেনি। তাসিনের সেই সব দিকে কোনো নজর নেই, কিন্তু সেই মেসেজ দেওয়া মেয়েটার জীবন থমকে গিয়েছে। সদ্য গড়ে ওঠা স্বপ্নগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছে। তারপরও তাকে তাসিনের বিয়েতে উপস্থিত থাকতে হবে। কিশোরী মারিয়ার মনে তাসিনের প্রতি আলাদা এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। দিনরাত এক করে তাসিনের ভাবনাতেই সে বিভোর থাকতো। আফিয়ার কাছ থেকে কত শত গল্প শুনতো, রোজ নতুন নতুন স্বপ্ন বুনতো, কত আশা পুষেছিল বুকের মধ্যে। মারিয়ার বুক ফেটে যাচ্ছে। মনে সদ্য জন্ম নেওয়া প্রেম এইভাবে ভেঙে খান খান হয়ে যাবে সে তো কখনো কল্পনাও করেনি। তার স্বপ্নে এমন ভয়ঙ্কর মুহূর্ত তো ছিল না। তাহলে আজ কেন তার সাথে এমন হলো? একতরফা ভালোবাসায় এত যন্ত্রণা কেন হয়? মারিয়ার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চোখ দুটো ফুলে ফেপে একাকার, দম বন্ধ হওয়ার উপক্রম। মারিয়ার সদ্য জন্ম নেওয়া একতরফা মায়াময় এক অনুভূতির বিচ্ছেদ ঘটে গেল এক দম্পতির পূর্ণতায়। একতরফা ভালোবাসার যন্ত্রণা ভয়াবহভাবেই টের পেল মেয়েটা। নওশীন যে পথে রোজ
সেই ছেলেটির সাথে হাঁটতো, সে পথে ছেলেটি দাঁড়িয়ে আছে। কয়েকদিন হলো নওশিন আর এই পথে আসছে না। যখন থেকে নওশিনের সাথে পরিচয় হয়েছে তখন থেকে প্রতিনিয়তই দেখা সাক্ষাৎ হয়েছে। এমন দীর্ঘ সময় দেখা না হওয়া এবারই প্রথম। ছেলেটি চিন্তিত হয়ে এই পথে বসে থাকে। যদি নওশিন আসে, নওশিন অসুস্থ থাকতে পারে, এইটাও একবার ভাবে। কিন্তু সঠিকভাবে ছেলেটি কিছু জানে না। কিন্তু নওশিন একবার বলেছিল সামনে তার কাজিনের বিয়ের তারিখটা সেদিন বলেনি, তাই সঠিক তথ্য ছেলেটির জানা নেই। আর নওশিনের বাড়ির পথও তার চেনা নেই। নওশিনের নিরিবিলি পথটাতেই ছেলেটির সাথে হাঁটে শুধু। তাছাড়া ছেলেটি নওশিনের বিষয়ে কিছুই জানে না। তারপরও ছেলেটির মনে হয় হঠাৎ নওশিন যদি আসে আর তাকে যদি না পায়, তাই সে এই পথেই বেশিরভাগ সময় বন্ধুদের নিয়ে বসে থাকে। আনাফ আবার গত 3 বছর আগে মতো সময় কাটাচ্ছে। মনের আশাগুলো একটু একটু করে নিভে যাচ্ছে যেন। যার মধ্যে মৌসি কানাডায় ছিল, তার মধ্যে লানাফ মনে জোর পেত। কিন্তু ইদানিং তার ভেতরে কেমন ভয় কাজ করছে। ভিসাটাও দ্রুত পাচ্ছে না। লানাফ যদি পারত দৌড়ে চলে যেত। শুধু তার জীবনে যে এত বাধা কেন আসে? ছোট থেকে বাবা মা হারিয়ে নানুর কাছে বড় হয়েছে সে। বাবা মায়ের ভালোবাসা পায়নি। লাহাও এতটা ভালোবেসে ছেড়ে চলে গেল। তার সাথেই কেন শুধু এমন হয়? লানাফ সোডিয়ামের আলোয় ফাঁকা রাস্তায় হাঁটছে আর অতীত নিয়ে ভাবছে। এই তীব্র ঠান্ডায় কেউ বাড়ির বাইরে নেই। সবাই কাছ থেকে ফিরে রুম হিটারে শরীর গরম করায় ব্যস্ত। আর লানাফ এলোমেলো পাত ফেলে তুষারপাতের উপরে পায়ের ছাপ ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। এত ঠান্ডাও তাকে কাবু করতে পারছে না। তার বুকে ঝড় বয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে লাহার বিয়ে হয়ে যাবে না তো। সে কিছু না চিনেও বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লাহাকে খুঁজে নিয়ে যদি দেখে লাহা আর তার নেই, তাহলে? এইটা ভেবেই লানাফ বরফের উপরে বসে পড়ল। তার শরীর আর চলছে না। কতই বা নিজেকে বুঝ দিয়ে বিশ্বাস রেখে নিজেকে সামলাবে। মৌসির সাথে গতকাল রাতে কথা হয়েছে। মৌসির বিয়ে হচ্ছে এই খবরটাও মৌসি তাকে দিয়েছে। মৌসির এমন একটা সময় নিজ থেকে লাহার বিষয় নিয়ে খোঁজ নিতেও বলা যায় না। মৌসি নতুন একটা জীবনে পা রাখতে যাচ্ছে। এখন তার সময়টা অন্য রকম। তাই লানাফও এই বিষয় নিয়ে কিছু বলে না। সেদিন মৌসি নিজ থেকে বলেছে বিয়ের ব্যস্ততাটা কাটিয়ে উঠেই লাহার বিষয়ে খোঁজ নেবে সে। লানাফের মনটা তবুও আর মানছে না। অস্থিরতা নিয়ে সময় পার করছে সে। আজ তাসিন আর মৌসির বিয়ে। 2 বাড়ি ভর্তি মেহমান। তাসিনের সব বন্ধুগুলো এসেছে। শুধু তন্ময় তার কাছ থেকে এত দূরে। তাসিনের মন খারাপ হলেও তন্ময় ভিডিও কলে দুষ্টুমি করে তাসিনের মন ভালো করে দিয়েছে। তন্ময় যদি এই দূরদেশে না আসতো তাহলে কি এত সহজে মৌসিকে পাওয়া হতো তাসিনের? এইগুলো বলে তাসিনের মন থেকে তন্ময় দূরে থাকার জন্য মন খারাপটা কাটিয়ে দিল। তন্ময়ের মাকে নিজে গিয়ে তাসিন নিয়ে এসেছে। আর তন্নিকেও নিজের বোনের মতোই ভালোবাসে। জুম্মার নামাজ পর বরযাত্রী মসজিদের বাড়িতে যাবে। এইদিকে আফিয়া, রশনি, তন্নি, মাহফিন, নওশিন সবার সাজ শেষ। নামাজ পড়ে আসলেই মসজিদের বাড়ির উদ্দেশ্যে বের হবে সবাই। তোয়া দৌড়াদৌড়ি করতে গিয়ে চুলগুলো এলোমেলো করে ফেলেছে। জুই গুটি গুটি পায়ে এগিয়ে এসে তোয়ার চুলগুলো টেনে দিয়েছে। চুল টানার কারণে বেঁধে রাখা চুলগুলো আরও খুলে গিয়েছে। চুল খুলে দেওয়ার জন্য তোয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আফিয়া এগিয়ে গিয়ে তোয়ার চুলগুলো ঠিক করে বেঁধে দিল। এবার তোয়ার চুল বাঁধা দেখে জুই খাটের উপরে গড়িয়ে কান্না শুরু করেছে। তার কথা হলো তাকেও চুল বেঁধে দিতে হবে। কিন্তু এই দিকে জুইয়ের মাথাতে তো চুলই নেই, তো বাঁধবে কি করে? আর এইটা তাকে বোঝাবেই বা কে? তার কান্না আর থামানো যাচ্ছে না। শেষে তাহমিনা চৌধুরী এসে জুই বাচ্চাটার কান্না থামালো। রোশনি আর তন্নি একই রকম লেহেঙ্গা পরেছে। চুলও সেট করেছে দুজন একইভাবে। আজকেও তন্নি আফিয়ার শাড়ির আঁচল ঠিক করে দিল। আফিয়ার বর মুন্না সেই সকালে বের হয়েছে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে বলে, কিন্তু এখনও ফেরার নাম নেই। আফিয়া কয়েকবার কল দিল, কিন্তু মুন্না কল কেটে দিয়ে ব্যস্ত আছি বলে মেসেজ পাঠালো। আফিয়া ফোনটা রেখে রশনিদের রুমে গেল। রশনি মিশনের সাথে ভিডিও কলে কথা বলছিল। এটা আফিয়া দেখেও না দেখার ভান করে রশনিকে
বাইরে আসতে বলে চলে গেল। রোশনি এখনও যতক্ষণ নিজে থেকে কিছু বলেনি, আফিয়াও কিছু বলবে না। আর মিশান অমায়িক একটা ছেলে, বাড়ির কারোর এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকবে না। মোশে লাল টুকটুকে বউ সেজেছে, আর তাসিন অফ হোয়াইট শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি তার। দুজনকে দুই প্রান্তে বসানো হয়েছে, মাঝখানে ঘন করে বেলি ফুলের মালা গেঁথে লম্বা লম্বা করে টাঙানো বেরি। দুজনের দূরত্ব বেরির এপাশ আর ওপাশ। মৌসির মাথায় বড় করে ঘোমটা টেনে দেওয়া। মৌসির পাশে মেয়েরা বসেছে, আর তাসিনের পাশে পুরুষরা। সবার উপস্থিতিতে বিয়ে পড়ানো হলো। সুষ্ঠুভাবেই বিয়ে পড়ানো শেষ হলো। তিহান উঠে গিয়ে সবাইকে মিষ্টি খাওয়ালো। সবাইকে খেজুর মিষ্টি হাতে হাতে দিলেও তন্নির বেলায় সে আর তন্নির হাতে দিল না। হাতে মিষ্টি লেগে যাবে বলে তাকে হা করতে বলে মুখে পুড়ে দিল। ব্যাপারটা অনেকেই দেখলো, কিন্তু এইটা নিয়ে বিয়ে বাড়িতে কেউ আর বাড়তি কিছু ভাবলো না। সবাই মজাই ভেবে নিল। আর তন্নি ভাবলো তিহানের তার প্রতি কেয়ারিংটা। মৌসির মাথায় বড় এক ঘোমটা। সবার নির্দেশে তাসিন বেলি ফুলের মালা সরিয়ে মৌসির ঘোমটা তুলে আগেই বলল, মাশাআল্লাহ। সাথে কিছুটা ঝুঁকে এসে বিড়বিড় করে বলল, এটা আমার বউ। তাসিনের কথাটা মৌসির কানে স্পষ্টই আসলো। মৌসির ঠোঁট টিপে মুচকি হাসলো, মুখ তুলে আর তাসিনের দিকে তাকাতে পারল না। কেন জানি এই মুহূর্তে তার ভীষণ লজ্জা লাগছে। এইখানে বেশ কিছুক্ষণ ধরে খুনসুটি চলল। তিহান ক্যামেরা দিয়ে তন্নি আর রোশনির বেশ কিছু ছবি তুলে দিল। রোশনি নিজের ফোনে সেলফিও তুলল, আর মিশান ছবি নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। রোশনি ছবি তুলে মিশানকে পাঠালো। সেই সুযোগে তিহান তন্নির বেশ কিছু ছবি তুলে নিল। রোশনি আরও কিছু ছবি তুলছে। এইদিকে মিশানের আম্মু মিশানের সাথে ভিডিও কলে কথা বলছেন। মিশানকে মৌসিরা সবাই মিস করছে, কিন্তু বিয়েটা এমনভাবে হলো সবাই আর গুছিয়ে আসতে পারলো না। তাদের সময়ও হবে না এই বছরে, তাই আর বিয়েটা কেউ ঝুলিয়ে রাখলো না। মিশান মায়ের সাথে কথা বলতে বলতে এক পাশ থেকে দেখতে পেলেও রোশনির ছবি তোলায় ব্যস্ত। এতক্ষণ রোশনির এক পাশ দেখা যাচ্ছিল, এবার শুধু তার লম্বা চুলগুলো দেখা যাচ্ছে। মিশান দুষ্টুমি করে তার আম্মুকে বলল, আম্মু, তোমার ঠিক পিছনে লম্বা চুলের একটা মেয়ে আছে। মেয়েটার শুধু চুলগুলোই দেখা যাচ্ছে। এই মেয়েটাকে ছেলের বউ হিসেবে পছন্দ হয় কি না দেখো তো। চুল দেখেই তো মেয়ে পছন্দ আমার, বাকিটা তুমি দেখে বলো। মিশানের আম্মু পেছনে ফিরে দেখে মেয়েটা রোশনি। তিনি আবার মিশানের দিকে তাকিয়ে বললেন, এইটা তো আমাদের রোশনি। কাদের রোশনি তা জানি না, ঘরের আলো করা যায় কিনা দেখো। এমন লম্বা চুলের মেয়ে হাতছাড়া করা যায় না, আর সেইটা নিজের মধ্যে হয়ে গেল, তা আরও ভালো। এমন লক্ষ্মী মেয়েকে তোর মতো বাদরের সাথে কে বিয়ে দিবে শুনি? মিশান মাথা চুলকে পড়ল, তুমি বললে সবাই দিবে, আমি বা দর হতে পারি, তুমি তো বেস্ট মাদার। তোর দুষ্টুমি করা হয়েছে, হলে রাখ, আমি আপার কাছে যাই। আচ্ছা আম্মু যাও। আফিয়া বারবার ফোন চেক করছে। এমন একটা দিনেও মুন্নার কি এমন জরুরি কাজ পড়লো বুঝতে পারছে না সে। কল দিতে গিয়েও দিল না, ভাবলো কাজ শেষ হলে চলে আসবে। কিন্তু এই দিকে বিয়ের কাজও অর্ধেক শেষ, আবার কখন আসবে মুন্না? বাড়ির লোকও মুন্নাকে বেশ কয়েকবার কল দিল। তাসিনও কল দিয়ে খোঁজ নিল। কিছু জরুরি কাজের কথা বলে মুন্না কল কেটে দিল। এইদিকে মারিয়া কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আগে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে কত সুন্দর করে সাজতো সে, আর আজকে তার সব সাজ কোথায় যেন মিলিয়ে গিয়েছে। বেশিক্ষণ আর এখানে থাকতে পারলো না, নিজেদের গাড়িতে করে বাড়ি চলে আসলো। তার আর সহ্য শক্তি কাজ করছে না, হাত পা কেমন ছেড়ে আসছে। বাড়ি ফিরে বিছানায় আছড়ে পড়ল। একটু শক্তি পাচ্ছে না, কেমন দম বন্ধ হয়ে আসছে তার। ভিতর তাস এত ভালো কবে বাসলো সে? ভিতরটা কেন এইভাবে পুড়ছে তার? মৌসি লাল টুকটুকে বউ সেজে যখন স্টেজে আসে, তখন স্টেজে তাসিনকে দেখে মুগ্ধ হয়। মুখে অনাবিল এক শান্তির হাসি ফুটে ওঠে তার। ছেলেদেরও বুঝি বিয়ের সাজে এত দারুণ লাগে? মৌসি তাসিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাসিন মৌসিকে দেখে কিছুটা হেলে পড়ল, কিন্তু এই হেলে পড়া বুকে হাত দিয়ে বন্ধুদের গায়ে হেলে পড়া নয়, মৌসির সৌন্দর্যে কেঁপে ওঠা। বুকের মধ্যে স্বস্তির এক তৃষ্ণা কাটানো অনুভূতি। বহুদিন তৃষ্ণার্ত থাকার পর মৌসি যেন শীতল এক গ্লাস পানি, যা দেখলে যুগের পর যুগ তৃষ্ণা নিবারণ করা যায়।
তাসিন হাত বাড়িয়ে মৌসিকে স্টেজে উঠতে সাহায্য করলো। মৌসি শাড়ি সামলিয়ে তাসিনের হাত ধরে স্টেজে উঠে তাসিনকে আরও একবার তৃপ্তি নিয়ে দেখলো। তাসিনের পাগড়িটা একটু বাঁকা করে মাথায় দেওয়া হয়েছে, সেটা মৌসি ঠিক করে দিল। হাত ভর্তি মেহেদি, মেহেদির মাঝে বড় করে তাসিনের নাম লেখা। মাথায় ঘোমটা টানা বড় ওড়নায় কারুকাজে তাসিনের বউ লেখা। মৌসির জীবনটাই যেন তাসিনময় হয়ে গিয়েছে। স্টেজে এসে তাসিন আর মৌসির সাথে সবাই এক একে ছবি তুলল। লুবনা মৌসির পাশে বসে বেশ কিছু ছবি তুলল। তিহান, তন্নি, রশনি, নওশিন, বিহান, মাহিম, নিশান, বাড়ির বাচ্চাদের নিয়ে তাসিন ছবি তুলল। জুইকে কোলে নিয়ে মৌসির ছবি তুলল। নওশিন, মাহিম, নিশানকে নিয়ে আলাদা করে মৌসির ছবি তুলল। দুই বাড়ি মিলে গ্রুপ ফটোও তুলল। এর মধ্যে তিহান ঠিকই তন্নির পাশে নিজের জায়গাটা করে নিল। তিহানের কাণ্ডে তন্নি শুধু মুচকি হাসছে। মৌসি তাসিনের সাথে সম্পর্ক থাকাকালীন মৌসি বলতো বিয়ে করব এই বাড়ি ওই বাড়ি, 30 সেকেন্ডে শ্বশুর বাড়ি চলে যাব। বউ বেশে মানুষ কত জার্নি করে শ্বশুর বাড়ি যায়, আর আমার 1 মিনিটও লাগবে না। বউ সাজে গাড়িতেই উঠতে হবে না। আফসোস, তাসিন সেটা মাথায় রেখে মৌসিকে নিয়ে মাস্ক পরে বাইকে উঠল। আর পেছনে 11টা মতো প্রাইভেট কার, আর সাথে বেশ কিছু বাইক আছে। নিজেদের এলাকাটা ঘুরিয়ে নিয়ে মৌসিকে বউ করে বাড়ি নিয়ে আসলো। তাহমিনা চৌধুরী ফুল ছিটিয়ে মিষ্টি মুখে দিয়ে মৌসিকে ঘরে নিয়ে আসলেন। তাহমিনার বাবার বাড়ির সবাই আজ এসেছেন। তাহমিনা চৌধুরীর ফুপিরা পর্যন্ত এসেছেন। সবাই মৌসির মুখ দেখল, দোয়া করল। সবাই মিলে মৌসিকে ঘিরে বসে রইল। সবার মুখেই হাসি, কত খুশি সবাই। মুনতাহা বেগমও আজ ভীষণ খুশি। তার মেয়ের জন্য একটু মন খারাপ হলেও ভেতর থেকে সে ভীষণ খুশি, নিজেকে হালকা অনুভব করছেন তিনি। এনামুল শেখও মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিয়ে ভীষণ খুশি। তাসিন খুবই বুদ্ধিমান একটা ছেলে, এমন ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেয়ে তাদের খুশির অন্ত নেই। রাত 11:20 বাজে। তাসিন নিজের ঘরে গিয়ে পোশাক বদলিয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর তন্ময়ের সাথে কিছুক্ষণ কথা বলল। মনে হয় না মৌসিকে সে সহজে আজ সামনে পাবে। যতজন ঘিরে রেখেছে সকাল না হয়ে যায়, কিন্তু তাসিনের ভাবনা ভুল। তাসিন ওয়াশরুম থেকে বের হয়েই দেখলো মৌসি তার রুমে তাসিনের দেওয়া সেই টিস্যু জামদানি শাড়িটা পরেছে। কোমর ছড়িয়ে সিল্কি ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। তাসিনের মনে হচ্ছে কোনো এক অপসরী যেন তার রুমে টুপ করে ঢুকে পড়েছে। মিহি বুননের পাতলা মেরুন রঙের এই শাড়িটা যেন শুধু মৌসির জন্যই তৈরি। মৌসির শরীরে জড়িয়ে শাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ ফুটে উঠেছে। সাথে সাদা পাথরের হাড়টা জ্বলজ্বল করছে। মৌসি রুমের চারপাশ ঘুরে ঘুরে দেখছে তাসিন কি পাগলামিটাই না করেছে। পুরো রুমটা দোলন চাপা আর গোলাপ ফুলের সজ্জিত, সাথে কামিনী যুক্ত করেছে। তাসিন সে কত বছর আগে মৌসির বলা কথা অনুযায়ী রুমটা সেইভাবেই সাজিয়েছে। মৌসি আনন্দে আপ্লুত, পুরো রুমটা মুগ্ধ হয়ে দেখছে সে। তাসিন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল, মনের মতো হয়েছে। তাসিনের মাথায় ভেজা চুল, সুঠাম উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির ফোঁটা। ভেজা লোমগুলো বুকের সাথে লেপ্টে আছে। কেমন একটা স্নিগ্ধ শীতল মিষ্টি সুবাস পুরো রুমটায় ছড়িয়ে আছে। তাসিনের নেশাতুর বুকটায় মৌসি হাত রেখে বলল, এটা আরো বেশি মনের মতো। তাসিন ঠোঁট টিপে হেসে বলল, দেরি না করে ঝাঁপিয়ে পড়তে হবে। তাসিনের বলা দেরি তো মৌসির ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। মৌসি তাসিনের উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ল। তাসিনের বুকের সাথে যতটা সম্ভব নাক মুখ ঘেঁষে দিল। মৌসি পারলে তাসিনের বুকের মধ্যিখানেই ঢুকে যেত। তাসিন আলতো হাতে মৌসিকে 2 হাতের বাঁধনে বেঁধে নিয়ে বলল, এইভাবে কেউ ঝাঁপিয়ে পড়ে? মৌসি সেভাবেই থেকে বলল, আমি পড়ি, আর এখন থেকে প্রতিটা মুহূর্ত পড়ব, যখন খুশি তখন পড়ব। তাসিন এবার হাতের বাঁধন আলগা করে মৌসির মুখটা উঁচু করল। তারপর গাঢ় করে কপালে একটা চুমু খেলো। তারপর তার সবচেয়ে পছন্দের কাজ যেটা, মৌসির নাকের সাথে নাক ঘেঁষে দিয়ে হেসে ফেলল। তার কিছুক্ষণ পর বলল, সারাদিন কিছু তো খাসনি, আমি রুমে খাবার নিয়ে আসি। মামুনি আমায় খাইয়ে দিয়েছে। তাসিন মৌসির কোমরটা জড়িয়ে ধরে বলল, কখন? আফিয়াপুর রুমে বসে। আফিয়াপুর রুম থেকে মেকআপ উঠিয়ে গোসল করলাম। মামুনি খাবার নিয়ে এসে খাইয়ে আপনার ঘরে দিয়ে গেলেন। আমি তো ভেবেছিলাম ভোর ডাকার বউ পাচ্ছে না। মামনির মতো না মা না পেলে না ভোরেই বউ পেতে হতো মশাই। মামানি ভিড় থেকে বের করে ফ্রেশ হয়ে নিতে বললেন, তারপর নিজের হাতে খাইয়ে দিলেন।
ছেলের বউ পেয়ে আমাকে ভুলে গিয়েছে। ঠিকই ধরেছিলাম আমি। কই, আমাকে তো খেতে ডাকলো না। মৌসি মুখ টিপে হেসে বলল। এখন ডাকতে বলবো। তাসিন আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। এখন বাড়ির সবাই দরজা ধাক্কালেও এই দরজার সকলে নাকি খুলছে না মিসেস তাসিন মাহমুদ। মৌসি এখনও তাসিনের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ এইভাবেই থেকে বলল। আমার গিফট কই? তাসিন মৌসির নাক টিপে দিয়ে বলল। বাতুরের মতো ঝুলে থাকলে গিফট দেবো কিভাবে শুনি? মৌসি কিশোরীদের মতো আহ্লাদি স্বরে বলল। এভাবে ঝুলিয়ে নিয়েই গিফট দিতে হবে? একদম ছাড়তে ইচ্ছে করছে না। পাগল করে ছাড়বে? পাগল করলেও সঙ্গেই থাকবো, ঠিক এভাবেই ঝুলে থাকবো। তাসিন অগত্যা মৌসির পা জোড়া নিজের পায়ের উপর উঠিয়ে নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। মৌসির এমন ছেলে মানুষই বাচ্চামি স্বভাব সেই ছোট থেকেই, কিন্তু এই রূপটা সে সবাইকে দেখায় না। যাকে সে প্রচণ্ড ভালোবাসে এটা শুধু তার জন্যই বরাদ্দ। তাসিন আলমারি খুলে একটা বক্স বের করে মৌসির হাতে দিল। বিছানায় এসে মৌসি বক্সটা খুলে দেখলো একজোড়া সোনার নূপুর। মৌসি বক্স থেকে চোখ তুলে তাসিনের দিকে তাকালো। তাসিন মৃদু হেসে বলল। পছন্দ হয়নি? মৌসির চোখের কোণে পানি টলমল করছে। সম্পর্কে যখন ছিল মৌসি কত স্বপ্ন সাজাতো, আর সেই স্বপ্নের কথা সব তাসিনের সাথে শেয়ার করত। এইভাবে বাসর ঘর সাজানো নূপুরের কথা মৌসি একদিন তাসিনকে বলেছিল, আর আজ তাসিন তার বলা সব কিছু মনে রেখে তাকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে। মৌসির চোখে পানি দেখে তাসিন দু হাতে মৌসির মুখটা ধরে কান্না করতে না করল। তারপরও মৌসির চোখ কোণে কোনো বাধা মানছে না। গাল গড়িয়ে পানি পড়তেই তাসিন দু হাতে সে পানি মুছে দিল। তারপর ফ্লোরে বসে মৌসির পায়ে নূপুর জোড়া পরিয়ে দিল। মাথা নিচু থাকার কারণে মৌসির চোখের পানি গাল গড়িয়ে কোলে পড়ছে। তাসিন নূপুর পরিয়ে দিয়ে মৌসির দিকে তাকিয়ে দেখে মৌসি তার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। তাসিন মেরুদণ্ড সোজা করে বসে মৌসির কোমর জড়িয়ে ধরে মৌসির কোলে মাথা রাখল। এই দুই এক ফোঁটা পানি তাসিনের গালে পড়তেই তাসিন মুখ তুলে তাকালো। তারপর বলল। এইভাবে বাসরাতে কান্নাকাটি করলে বাসরটা আমি করব কখন? নাতি নাতনিদের বাসরাতে গল্পই বা কিভাবে শোনাবো? তাদের দিদা কান্নাকাটি করেই রাত পার করে দিয়েছে, এটা শোনাবো? তাসিনের এমন কথায় মৌসি হেসে ফেলল। মৌসির হাসি দেখে তাসিন এবার উঠে দাঁড়িয়ে পড়ল। টি শার্টটা পরে নেই, ওয়েট। তাসিন পা বাড়াতেই মৌসি তাসিনের হাত টেনে ধরল। তাসিন ভ্রু উঁচু করে শুধালো। কি? মৌসি তাসিনকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজে গোলাপ ফুলের পাপড়ির উপরে শুয়ে পড়ল। তারপর তাসিনকেও ইশারা করে পাশে শুতে বলল। তাসিন পাশে শুতেই মৌসি মাথাটা একটু উঁচু করে তাসিনের হাতটা নিয়ে নিজের মাথার নিচে রাখলো। তারপর সিলিংয়ের দিকে চোখ রেখে বলল। আপনাকে কি ভীষণ ভালোবাসি, আপনি কি তা জানেন? তাসিন মৌসির দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বলল। জানি, আর সাথে মানিও। জানি বলে আগের ন্যায় একইভাবে দাঁড়িয়েছিলাম, বাকিটা জীবনে থাকতাম। আমি জানতাম তুই আমারই। মৌসি এক পাশ হয়ে উপর হয়ে মাথাটা উঁচু করে তাসিনের দিকে ঝুঁকে এসে তাসিনের বুকে থুতনি ঠেকিয়ে ভর দিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাসিন কিছু বলতে গেলে মৌসি তাসিনের ঠোঁটে আঙ্গুল স্পর্শ করে থামিয়ে দিল। তারপর তাসিনের নাকের উপরে, চোখে, মুখে, গালে, চোয়ালে আর ঠোঁটে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে একটু থেমে তাসিনকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তাসিনের বুকের মধ্যে নাক মুখ ডুবিয়ে চুপচাপ শুয়ে রইল। তাসিনও দু হাতে মৌসিকে আঁকড়ে ধরে প্রশান্তির একটা শ্বাস ছাড়ল। চারিদিকে এখনো ভোরের আলো ফোটেনি, পুরোপুরি আধারের ভাবটাও কাটেনি। দক্ষিণা জানালা দিয়ে হু হু করে শীতল একটা বাতাস এসে পুরো শরীর শিরশির করে উঠছে। মৌসি গায়ে পাতলা একটা কম্বল টেনে তাসিনের দুই বাহুর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। মৌসির উষ্ণ নিঃশ্বাস তাসিনের বুকে পড়তে তাসিনের বারবার ঘুম ভেঙে যাচ্ছে। মৌসি যতবার নড়ছে ততবার নাক আর মুখ আরও বেশি করে তাসিনের বুক স্পর্শ করছে। তাসিন হাতের বাঁধনটা আলগা করে মৌসির চোখের উপরে চলে আসা চুলগুলো সরিয়ে দিল। তারপর নিজেও আবার ঘুমানোর চেষ্টা করল। ভোর হতে আফিয়া আবার মুন্নার ফোনে কল দিল। মুন্না ঘুমু ঘুমু কণ্ঠে বলল। কথাটা বলে মুন্না কল কেটে দিল। আফিয়ার মনটা আজ ভীষণ খারাপ। রাতে একটুও ঘুম হয়নি তার। মুন্নার কি এমন জরুরি কাজ পড়ল তাই বিয়েতে থাকতে পারল না? এমন জরুরি কাজ আগে তো কখনো পড়েনি তার। আফিয়া উঠে নামাজ পড়ে রুম থেকে বের হলো। মুনতাহা বেগম সকাল সকাল এই বাড়িতে চলে এসেছেন। তাহমিনা চৌধুরী গিয়ে ডেকে আনলেন।
আজ দুই বাড়ির মেহমান একসাথে তাদের বাড়িতে খাবেন। বাড়ির গিন্নিরা মিলে রান্না করবেন। মুনতাহা বেগমের রান্না বান্নায় খুব হাত চলে, দ্রুত কাজ করতে পারেন তিনি, একা হাতে সব কাজ সামলাতে পারেন। রাহেলা বেগম মিশনের মা সবাইকেই একসাথে ডেকে নিয়ে এসে সকালের নাস্তা খেয়ে রান্নার জিনিসগুলো গুছিয়ে নিলেন। লুবনা ড্রয়িং রুমে বসে আছে, তন্নিরাও কাল রয়ে গিয়েছিল। আজকেও ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে যাবে, অনেক মেহমানই রয়ে গিয়েছেন। রশনি ঘুম থেকে উঠে রান্নাঘরে খাবার নিতে আসলে মিশনের আম্মু রশনির দিকে তাকায়। রশনি বিষয়টা খেয়াল করে, আগে তো কখনো মিশনের আম্মু এভাবে তার দিকে তাকায় না। রশনি তার আম্মুকে ডেকে খাবার দিতে বলল। রশনির আম্মুর হাতে কাজ থাকায় মিশনের আম্মুই খাবার বেড়ে দিলেন। মিশনের বলা কথাগুলো মনে করে মিশনের আম্মুর মনেও কিছু একটা ভাবনা বয়ে গেল। আহসানুল চৌধুরী চাচ্ছিলেন বড় করে বৌভাতের অনুষ্ঠান করতে, কিন্তু তাসিন এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। এমন পরিকল্পনা প্রোগ্রাম করে এত আয়োজন এখন সম্ভব নয়। তার সংসদে অনেক কাজ, তাই এখন আর কোনো অনুষ্ঠানে সময় দিতে পারবে না। পরে সময় করে কোনো প্রোগ্রাম করা যায় কিনা ভাবা যাবে, এখন আপাতত না। তাসিনের কথাই মেনে নিলেন সবাই। মৌসি ঘুম থেকে উঠে নিচে নেমে আসলো। পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না টেনে নিচে এসে দেখলো লুবনা বাচ্চাদের নিয়ে বসে গল্প করছে। তন্নি রশনি দুজন এক প্লেটে নাস্তা করছে। তিহান জুইকে নিয়ে ড্রয়িং রুমে পায়চারি করছে। ঘুম থেকে উঠেই জুই কান্না শুরু করেছে। তাহমিনা চৌধুরী রান্নাঘর থেকে বের হয়ে মৌসিকে দেখে মৃদু হাসলেন। তারপর মৌসিকে নাস্তা খেতে বসতে বললেন। মৌসি রশনিদের সাথেই বসলো। তাসিন এখনও ঘুমোচ্ছে। মৌসি তাসিনের গভীর ঘুম দেখে আর ডাকেনি। তাসিন ঘুম থেকে ওঠা পর্যন্ত মৌসি অপেক্ষা করতে চাচ্ছিল, কিন্তু তাহমিনা চৌধুরী খাবার নিয়ে এসে হালকা কিছু খেয়ে নিতে বললেন। তাসিন উঠলে না হয় একসাথে আবার বসাবে তখন। মৌসিও এতগুলো মানুষের মধ্যে আর কিছু বলল না, লুবনাকে ডেকে নিয়ে খেতে বসলো। খাওয়া শেষ করে লুবনার সাথে টেবিলে বসে অনেক গল্প করলো। লুবনাও যে কানাডায় ছিল এটা মৌসির জানা ছিল না, এখন গল্পের মাধ্যমে জানতে পারল। কানাডার বিভিন্ন জায়গায় নিয়ে দুজন কথা বলল। তাহমিনার ফুপিরা এসে নতুন বইয়ের সাথে গল্প করলেন। আগেকার নানা রকম হাস্যকর কাহিনী মৌসিকে শোনাচ্ছিলেন। মৌসি কাহিনীগুলো শুনে খিলখিল করে হেসে উঠছে। সাথে লুবনা, তন্নি, নওশিন, রশনি সবাই যোগ দিল। তিহান বাইরে থেকে ছুটে এসে সোফায় গা এলিয়ে বসল। টি শার্টের কলারটা পেছনে হেলে দিয়ে চোখ থেকে চশমাটা খুলে আরাম করে বসলো। তারপর রশনির সাথে খুনসুটি করছিল। তিহানের দুষ্টুমিতে রশনি রেগে যাচ্ছিল। তিহান রশনির মাথায় টোকা মেরে বলল, কিরে, তুইও নাকি দেশের বাইরে চলে যাচ্ছিস শুনলাম? এইসব অদ্ভুত কথা তুমি কোথায় পাও? এখন তো অদ্ভুতই লাগবে। মজা করো না তো, এমনিতেই মাথা ব্যথা করছে। আচ্ছা, মজা করলাম না, কিন্তু দেশের বাইরে কারোর সাথে যেতে দেখলে তখন খবর আছে। কি বলো তন্নি, ঠিক বললাম তো? তন্নি অদ্ভুতভাবে তাকিয়ে চোখ উল্টালো, মুখে কিছু বলল না। আফিয়া ঠোঁট টিপে হাসলো। মোশে ভ্রু উঁচু করে আফিয়াকে শুধালো। ব্যাপার কি? আফিয়া ইশারা করে বলল পরে বলবে। এর মধ্যে বিহান এসে তোয়ার নাক টিপে দিয়ে বলল, কিরে, মৌসিপুর মতো সুন্দর সরু বাঁশির মতো নাক হবে কবে তোর? এত চাপা নাক ভালো করে ধরতেই পারছি না। মৌসিপুর নাকের সাথে নাকটা ঘষে নে, দেখ যদি উঁচু হয়। বিহানের কথায় সবাই মুখ টিপে হাসছে। শুধু ছোট্ট তোয়ার মুখটাই ভার করে ফেলে চোখে সবার দিকে তাকাচ্ছে। মৌসির চেয়ার থেকে উঠে তোয়াকে কোলে নিয়ে নাকের সাথে নাক ঘেঁষে দিয়ে বলল, এই যে এখন নাক ঘেঁষে দিলাম, আমার সমান হলেই তোয়া পাখির নাকও সরু বাঁশির মতো হয়ে যাবে। মৌসির কথা শুনে তোয়া খিলখিল করে হেসে উঠল। তার মতো খুশি এখন আর কেউ না। তার হাসিতেই ধরা দিচ্ছে কতটা খুশি সে। আঁখি দৌড়ে এসে বলল, আমাকে তো কেউই আদর করে না, সব আদর তো আর জুয়ের জন্য। মৌসি হাত বাড়িয়ে বলল, ওরে বাচ্চাটা, তোমার জন্য অনেক আদর আছে। আঁখি দৌড়ে গিয়ে মৌসিকে জড়িয়ে ধরল। বাচ্চাদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটলো। তাসিন এতক্ষণ ঘুমাচ্ছে এটা ভাবতে ভাবতে মৌসি নিজেদের রুমে আসলো। রুমে এসে তাসিনকে বিছানায় পেল না। ওয়াশরুম থেকে শব্দ আসছে। মৌসি ততক্ষণে বিছানা গুছিয়ে নিল। তাসিন ট্রাউজার পরে তোয়ালে দিয়ে ভালো করে মাথা মুছতে মুছতে বের হলো। মৌসি বিছানার বালিশ দুটো ঠিক করে রেখেছিল। তখনই গালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে মৌসি পেছন ফিরে তাকালো। তাসিন হাসি হাসি মুখে তোয়ালে নিয়ে হাতে নিয়ে মৌসির দিকে তাকিয়ে আছে।
মৌসি চোখ টিপে মুচকি হাসে, বাকি কাজটুকু করার জন্য আবার সামনে ফিরল। তাসিন পেছন থেকে জড়িয়ে ধরে মৌসির কাঁধে থুতনি ঠেকিয়ে কোমল স্বরে বলল, আজকের পর থেকে আমার আগে যেন বিছানা থেকে উঠতে না দেখি। এতগুলো ঘুম থেকে উঠে ঘরের লাইট, ফ্যান, আসবাবপত্র খুব দেখেছে। আর নয়, এখন থেকে প্রতিদিন ঘুম ভেঙে এই মুখটা দেখতে চাই। মৌসি ঠোঁট টিপে হেসে বলল। এই মুখটাও তো একসময় পুরাতন হয়ে যাবে তখন। তাসিন নিজের ঠোঁট কামড়ে মৌসির কাঁধে আলতো করে কামড় দিয়ে বলল, কখনোই হবে না, এতদিন হয়নি, বাকিটা জীবনও হবে না। এতদিন তো আর আপনার রুমে থাকতাম না মশাই। তাসিন এবার মৌসির কানের কাছে মুখ নিয়ে এসে বলল। বকে তো ছিলে। মৌসি এবার তাসিনকে ছাড়িয়ে তাড়াহুড়ো করে বলল, রোমান্টিক ধাপ খুব হয়েছে, এবার নাস্তা করতে হবে, তাড়াতাড়ি নিচে চলুন। মৌসি কথাটা বলতে বলতে তাসিনের হাত থেকে তোয়ালে নিয়ে বারান্দায় মেলে দিয়ে আসলো। তাসিন একটা টি শার্ট পরে নিল আর সাথে আলমারি থেকে জামা কাপড় বের করে রাখলো। মৌসি সেটা দেখে বলল, বের হবেন নাকি? সংসদে যেতে হবে, কলেজ ছিল। নাস্তা রুমে নিয়ে আসি তাহলে। নিচে গিয়েই খেয়ে নিচ্ছে। দুজন একসাথে নিচে নেমে আসলো। মৌসি দ্রুত গিয়ে নাস্তা নিয়ে আসলো। তাসিন টেবিলে বসতে বসতে ভ্রু উঁচু করে বলল, একটা প্লেট কেন? পাশ থেকে রশনি বলল। মৌসুপু তোমার আগে খেয়ে নিয়েছে। তাসিন প্লেটে লুচি তুলে নিতে নিতে নিচু স্বরে বলল, বিয়ের প্রথম দিনে সকালে উঠে বরকে বিছানা একা রেখে আসলে, আবার একা নাস্তাও খেয়ে নিলে। মৌসি আমতা আমতা করে বলল, আমার কোনো দোষ নেই, মামনি আমাকে জোর করে খাবার দিয়েছে। তাসিন রশনিকে ডেকে আরেকটা প্লেট দিতে বলল। মৌসি ভ্রুকুচকে শুধালো, আরেকটা প্লেট কি হবে? তাসিন গলার স্বর নিচু রেখেই বলল, সকালের নাস্তাটা বউর সাথে রোজ করব। সে যতবার পারবে শাশুড়ির সাথে ঘুম থেকে উঠে খেয়ে নেবে, পরে আমার সাথেও খেতে হবে। সে মুখটা কাচুমাচু করে বলল, এটা কিন্তু অত্যাচার সমেত নির্যাতন করা হচ্ছে। তুই যে তখন পেট পুরে খাসনি, আমার সাথে খাবি বলে অল্প করে মুখে দিয়েছিস। এটা কি তোর নিজের ওই সুন্দর পেটটাকে নির্যাতন সমেত অত্যাচার করা হয়নি? সেই লুচি ছিঁড়ে মুখে পুরে বলল। সুন্দর পেট নাকি? তাসিন গলার স্বর খাদে নামিয়ে বলল, গতকালের ফর্সা মসৃণ কোমল পেটটা আমাকে রাতেই শেষ করে দিয়েছে। অত্যন্ত মিহি বর্ণনের পাতলা মেরুন শাড়িটার ভাঁজে পেটটা যখন ওকিতে ছিল, মাথাটা চক্কর দিচ্ছিল। একটা মানুষের পেট এত সুন্দর হবে কেন? তারপর কয়েক সেকেন্ড থেমে বলল, ইচ্ছে করছিল। তাসিন কথাটা শেষ করার আগেই মৌসির হেঁচকি উঠে গলায় লুচি আটকে গিয়েছে। লজ্জায় তার জানা যায় যায় অবস্থা। তাসিন দ্রুত পানি এগিয়ে দিল। মৌসি ঢক ঢক করে পানি পান করলো। টেবিল সবাই ঘিরে ধরেছে। মৌসি কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। তাসিন মাথাটা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। মৌসি সেটা বুঝতে পেরে চোখ রাঙিয়ে তাসিনের দিকে তাকালো। তাসিন এখনও মুখ টিপে হেসেই যাচ্ছে। নওশিন আজ প্রায় 13 দিন পর ভার্সিটির এদিকে আসছে। তার আসল উদ্দেশ্য ছেলেটার সাথে দেখা করা। নওশিন চাইলেই এর মধ্যে কয়েকবার দেখা করতে পারত, কিন্তু ইচ্ছে করে সে দেখা করেনি। এর মধ্যে ছেলেটি নওশিনকে মিস করেছে কিনা এটাও সে দেখবে। নওশিন সেই গলিতেই ছেলেটিকে পেয়ে গেল। হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। নওশিনকে দেখে ছেলেটি সিগারেট ফেলে এগিয়ে আসলো। স্বাভাবিকভাবে বলল, কি অবস্থা? নওশিনের মনটা খারাপ হয়ে গেল। সে কত কিছু ভেবেছিল, হয়তো ছেলেটি কত মিস করেছে তাকে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে নওশিনের জন্য তার কোনো অপেক্ষাই ছিল না। নওশিন মুখটা মলিন করে ফেলল। হ্যাঁ ভালো। কাজিনের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন নাকি? ছেলেটি নওশিনের দিকে তাকিয়ে শুধালো। মন খারাপ? নওশিন নিচের দিকে তাকিয়ে বলল, না তো। আপনাকে মিস করেছি। নওশিন মাথা উঁচু করে ছেলেটির দিকে তাকালো। ছেলেটির সামনের পথে নির্লিপ্তভাবে তাকিয়ে আছে। নওশিনের মলিন মুখ হঠাৎ করে উধাও হয়ে গেল। মুখে ফুটে উঠল হাসি, যেন এক ঝাঁক রঙিন প্রজাপতি তার চারিপাশে উঠছে। ছেলেটির ডানের মোড়টায় পা বাড়িয়ে বলল, এবার থেকে অনেক দিন এই পথে না আসলে আগে থেকে আমাকে জানিয়ে রাখবেন, তাহলে চাতক পাখির মতো আপনার জন্য এক ধ্যানে অপেক্ষা করব না। নওশিন আপ্লুত হয়ে বলল, বেশি মিস করছেন? ছেলেটি পিছু ফিরে 2 হাত দুদিকে মিলিয়ে ধরে বলল, ঠিক এত বেশি মিস করেছি। এমন চুপচাপ শান্ত একটা ছেলের হঠাৎ করে এমন রূপ দেখে নওশিন কিছুটা অবাকই হলো। এতটা আশাও সে করেনি।
বখাটে ছেলেদের নিয়ে তার একটা আলাদা ধারণা ছিল। ভদ্রতা জানবে না, নিচু গলায় কথা বলতে জানবে না, রুক্ষ বাজে স্বভাব হবে, মেয়েদের সম্মান করতে জানবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নওশিনের ধারণা ভেঙে গিয়েছে। এই ছেলেটি একদম ভিন্ন, শান্ত স্বভাবের, কম কথা বলে, পুরো অন্যরকম। এই জন্যই কি নওশিনের চোখ তাকেই বেছে নিয়েছে? চোখের পাতায় যার ভাবনা দিবানিশি খেলা করে, তার স্বপ্ন ঘুমের মধ্যেও মস্তিষ্ক জুড়ে পায়চারি করে। বাংলাদেশে নিয়ে যাবো আমাকে? আমার লাহার বেড়ে ওঠা আছে, আমার লাহার পরিচিত শহর আছে, পরিচিত মানুষজন আছে, সেইগুলো আমিও অনুভব করতে চাই। তাপমাত্রা কেমন? কি? তারপর লাহা চোখ টিপে বলল। লানাফ হাত উঁচু করে আড়মোড়া ভেঙে বলল, অনুভব তো অনেক কিছুই করতে চাই, তার আগে তোমার বাংলাদেশে যেতে চাই। কি কি আছে তোমার বাংলাদেশে? যেমন সবজি তো এখানেও আছে, অনেকেই তো বারান্দায় মরিচ বেগুন লাগায় দেখি। ফিশিংয়ে গিয়ে আমরাও তো তরতাজা মাছ ধরি। লাহা মুখ বাঁকিয়ে বলল। পুকুর কি? তারপর লাহা ফোন বের করে দেখালো। তোমাদের বাড়িতে নারকেল গাছও আছে? আমাকে কবে নিয়ে যাচ্ছ সেইটা আগে বলো। কিভাবে যেতে পারবো সেটা তো বলো। তুমি বাংলাদেশে আর কখনো যেও না। লাহা ভ্রুকুচকে বলল। তুমি তোমার দেশে চলে গেলে আমি তো যেতে পারবো না। যাওয়ার আগে তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করে দিও। কি কি প্রসেসিং লাগবে আমাকে বলে দিও। তুমি থাকলে আমি সব পারবো। লাহা বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর লানাফ পাশেই হাঁটছে। লাহা বিরক্তি নিয়ে বলছে, অভ্যস্ত। লানাফ মুখটা কাচুমাচু করে বলল। আমাকে ছেড়ে দেশে গিয়ে থাকতে পারবে? লানাফ পাশ থেকে হাত বাড়িয়ে লাহাকে হাতের বাঁধনে আঁকড়ে ধরল। তারপর বলল, তুমি আমাকে একা ফেলে কখনো দেশে যাওয়ার কথা ভেবো না, যেতে দেব না। লানাফের বাহুর মধ্যে থেকে লাহা ক্রমে ঝাপসা হতে থাকলো। লাহাকে সে অনুভব করতে পারছে, কিন্তু স্পষ্ট দেখতে পারছে না। ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। লাহা কোথায় তুমি? যেও না প্লিজ। একটা চিৎকার দিয়ে লানাফ শোয়া থেকে উঠে বসলো। তার গা ঘেমে একাকার অবস্থা, বুকের ভেতরটা ধরফর করছে। হাত বাড়িয়ে এক গ্লাস পানি পান করলো। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। লাহার সাথে বাংলাদেশ নিয়ে এইভাবেই দুজনের মধ্যে কথোপকথন চলত। বাংলাদেশ সম্পর্কে জানার লানাফের খুব আগ্রহ। একদম জীবন্ত একটা স্বপ্ন দেখল সে। মনে হচ্ছিল লাহা তার কত কাছে। তারপর একটু একটু করে অস্পষ্ট হয়ে গেল। বাস্তব জীবনেও তো তাই হয়েছে। আগে লাহা তার কত কাছে ছিল, হাত বাড়ালে ছুঁয়ে দিতে পারত, কিন্তু এখন চোখের দেখাও দেখতে পারে না। সব এখন ঝাপসা। তিহান এক সপ্তাহের জন্য অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছে। এই কয়টা দিন কাজের এত চাপ, সে ফোনের দিকে তাকানোর সময়ই পায়নি। শুধু রাতে ফিরে তন্নির দা মেসেজ চেক করে রিপ্লাই করেছে। অনেক রাত হয়ে যাওয়ায় কল দিয়ে তন্নির ঘুম ভাঙায়নি। তন্নির কাছে মনে হয়েছে তিহান তাকে এড়িয়ে চলছে, তাই তার মনে অভিমান জমা হয়েছে। নিজ থেকে শেষ 2টা দিন সেও কোনো কল বা মেসেজ দেয়নি। তন্নির মেসেজ কল না পেয়ে তিহানই রাতে ফিরে কল দিয়েছে, কিন্তু তন্নি কল রিসিভ করেনি। তিহান ভেবেছে তন্নি ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তখনও তন্নির হাতে ফোন। অভিমান তার এতটাই গাঢ় হয়েছে, কলটা আর ধরলই না সে। এভাবেই একটা সপ্তাহ কেটে গেল। তাসিন মাহমুদ রাত 11টার দিকে সংসদ থেকে বাড়ি ফিরল। তারপর ফ্রেশ হতে উপরে গেল। মৌসি আহসানুল চৌধুরীদের সাথে বসে গল্প করছে। গল্পের টপিক দেশের উন্নয়ন, সাধারণ মানুষগুলোর সমান অধিকার, দুর্নীতিমুক্ত দেশ। মৌসির ছোট মামার রাজনীতিতে বেশ আগ্রহ। এসব বিষয়ে তিনি পার্ট টু পার্ট খোঁজ রাখেন এবং তাসিনের সাথেও বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেন। মৌসি সবার জন্য চা নিয়ে এসে বসল। তাহমিনা চৌধুরীরাও সবাই আছেন। মৌসি চায় চুমুক দিয়ে তার ছোট মামার উদ্দেশ্যে বলল, মামা, তোমার তো রাজনীতি নিয়ে অনেক ধারণা, কিছু নতুন আইডিয়া দাও। মৌসির ছোট মামা নড়ে চড়ে বসে বললেন, রাজনীতি ঠান্ডা মাথার কঠোর একটা গেম মা। এই গেমে আইডিয়া নিয়ে হয় না, আইডিয়া তৈরি করতে হয়। মৌসি ভাবুক হয়ে বলল, আমি কিছু আইডিয়া তৈরি করেছি মামা। তাসিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, চাচু, এবার নির্বাচনে তোমাদের ভাগ্নিকে যে কোনো পদেই সুযোগ করে দিই।
রাজনীতি নিয়ে তার আগ্রহটা দেখো। মসজিদ ছোট মামা মুচকি হাসলেন। হাসানুল চৌধুরী বুক ফুলিয়ে বললেন, আমার মেয়েকে একজন মন্ত্রীর সাথে বিয়ে দিয়েছি, রাজনীতি নিয়ে আগ্রহ না থাকলে হবে? মসজিদ ছোট মামা আগ্রহ নিয়ে বললেন, মসির আইডিয়াগুলো শুনি একবার। কি যে মাথা মোটা টাইপ আইডিয়া দেয়, যদি শুনতে। তার সাথে তোমাদের চেহারাগুলো বাধাই করে রাখার মতো হতো। তাহসিন নিচু স্বরে চা নিতে নিতে কথাটা বলছিল। মসি বাঁকা চোখে তাকালে তাহসিন দ্রুত চোখ সরিয়ে নিল। মসি মুখ বাঁকিয়ে বলল, যারা ইউনিক আইডিয়া নিতে পারে না তাদের সামনে না বলাই ভালো মামা, পরে তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ চাচ্চু, ইউনিক আইডিয়াগুলোকে লজ্জা দেওয়ার মানে হয় না। মৌসি এবার চট করে রেগে গেল। তাহমিনা চৌধুরীকে বিচার দেওয়ার আগেই তিনি ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তিহানের আম্মু বললেন। তাহসিন চায়ে চুমুক দিয়ে আয়েশ করে বসে বলল, মেজমা, তোমাদের আদর মেয়ে ইউনিক আইডিয়াগুলো শুনো তো দেখো। গল্পের মাঝে আঁকে অঙ্ক বই খাতা আর কলম নিয়ে আসলো। অঙ্কে সে ভীষণ পারদর্শী, তাকে শুধু নিয়মটা একবার বুঝিয়ে দিলেই হয়। আজকে নতুন একটা অধ্যায়ে হাত দিয়েছে। সবসময় তাহসিনই পড়াশোনার বিষয়ে সকল সমস্যার সমাধান করে দেয়। আজকেও আঁকি খাতাটা নিয়ে তাহসিনের কাছেই গেল। তাহসিনের একটা জরুরি কল আসায় উঠে দাঁড়ালো। আঁকি খাতাটা নিয়ে মৌসির কাছে গেল। মৌসি আবার অঙ্কে ভীষণ কাঁচা, সহজে তার মাথাতেই ঢোকে না। তার উপর আবার সে কত বছর আগে অঙ্ক করেছে, এতদিনে কি মনে থাকে নাকি? বাড়ির গিন্নিরা টেবিলে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে গেলেন, আর আহসানুল চৌধুরীরা নিজেদের মধ্যে অফিসের কিছু কাজের কথা বলছিলেন। মৌসি অঙ্ক বইটা নিয়ে কিছু উদাহরণ দেখে নেওয়ার জন্য পৃষ্ঠা উল্টালো। ততক্ষণে তাসিন কথা শেষ করে সোফায় এসে বসল। তারপর মৌসিকে বইটা দিতে বলে কয়েক মিনিটের মধ্যে পুরো অধ্যায়ের অঙ্কগুলো করেই আখিকে বুঝিয়ে দিল। মৌসি ঠোঁট উল্টিয়ে তাকিয়ে আছে। আখি চলে যেতেই তাসিন একটু মৌসির দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলল, আমাদের বাচ্চার ভবিষ্যৎ অন্ধে অন্ধকার। মৌসি বোকার মতো বলল, অঙ্কে অন্ধকার হবে কেন? তাদের মা যেমন অঙ্কের ব্রিলিয়েন্ট, বাচ্চা তেমন ব্রিলিয়েন্ট হবে। ব্রিলিয়েন্ট মাইনাস ব্রিলিয়েন্ট, ফলাফল আসবে শূন্য। অঙ্কে তোর মতো ব্রিলিয়েন্ট হলে আমাকে রুমে থাকতে হবে না। মৌসি ব্যাপারটা এতক্ষণে বুঝে আগুন চোখে তাকালো। মৌসি দাঁতের দাঁত চিপিয়ে বলল, আজ রুমে আসেন, তারপর দেখছি। তাসিন শুধু ঠোঁট কামড়ে বোকা বোকা চোখে তাকালো। তিহান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তন্নির ফোনে কল দিতে দিতে বাড়ি থেকে বের হলো। মেয়েটা ফোন কেন ধরছে না? তিহানের চিন্তায় মাথা খারাপের অবস্থা। নিজে ভালো করে খোঁজ না নিয়ে সোজা গিয়ে রশনিকেও কিছু জিজ্ঞেস করতে পারছে না। তিহান গাড়ি নিয়ে বের হয়ে সোজা তন্নিদের বাড়ির মোড়ে গিয়ে গাড়ি সাইড করে দাঁড়ালো। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে তন্নি টিউশন থেকে বের হবে। যদি এই সময়ের মধ্যে বের না হয় তাহলে তন্নি টিউশনিতে আসেনি। তিহান তখন সোজা তন্নিদের বাড়ি যাবে ভাবল, কিন্তু তিহানকে আর তন্নিদের বাড়িতে যেতে হলো না। 6 মিনিটের মাথায় তন্নি গেট থেকে বের হলো। মোড়ের মাথায় তিহানকে দেখে তন্নি দাঁড়িয়ে পড়ল। তারপর কিছু একটা ভেবে ধীর পায়ের সামনে এগিয়ে আসলো। তন্নিকে দেখা মাত্র তিহান এগিয়ে এসে অস্থির হয়ে বলল, কল কেন ধরছো না? আমার কত টেনশন হচ্ছিল বোঝো। গতকাল থেকে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিহান আরও অস্থির হয়ে বলে, চুপ করে আছো কেন? আমি কোনো দোষ করেছি? আমার কোনো কিছুই কষ্ট পেয়েছো? আমাকে আমার ভুলটা ধরিয়ে দাও, আমি এখনই শুধরিয়ে নেব। তারপরও চুপ থেকো না প্লিজ। আমার হাঁসফাঁস লাগছে তন্নি। তন্নি বিরস মুখে অভিমানী স্বরে বলল, আমার কল ধরেননি কেন? তিহান ঢাকার বাইরে থাকায় পুরো সময়টা এক্সপ্লেইন করলো। ফ্রি হতে অনেক রাত হয়ে যেত, তাই তন্নির ঘুম ভাঙিয়ে আর কল দিত না। সারাদিনের ক্লান্তি, মাঝরাতে ঘুমানো, সকালে উঠতেও দেরি করে ফেলতো। কয়টা দিন তার উপর যে কতটা নাকানি চুবানি গিয়েছে শুধু সেই জানে। তন্নি এখনও অভিমানী স্বরে বলল, দিনে একটা টেক্সট তো দিতেই পারতেন, ইচ্ছা থাকলেই সব হয়। আমার ঘুম ভেঙে যাক আর যাই হোক, আপনার কল দেওয়ার দরকার দেবেন না। এই যে কোনো ধরনের মাপ চাচ্ছি, জীবনে আর এমন হবে না। তুমি আগে, তারপর সব ব্যস্ততা।
সত্যি সত্যি তিহানের কানে ধরা দেখে তন্নি অবাক হলো। রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ছেলে কানে হাত দিয়ে একটা মেয়ের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। এটা কার কাছে কেমন লাগছে তা তন্নি জানে না, তবে তার কাছে ভীষণ লজ্জা লাগছে। তন্নি তাড়াহুড়ো করে তিহানের কান থেকে তিহানের হাত ছাড়িয়ে নিল। তারপর এই দিক সেই দিক তাকিয়ে বলল, আপনি কি পাগল নাকি? ছিলাম না, হয়ে গেছি। বাড়ি যাবেন না? আগে শাস্তি দাও, তারপর দেখা যাবে। তন্নি সামনে হেঁটে বলল, এটা কিভাবে দেব? সুন্দর করে একটু হাসো, তাহলেই হবে। তন্নি হাঁটতে হাঁটতে পিছু ফিরে বলল, কেউ হাসতে বললেই হাসা যায়? কেউ হাসতে বললে হাসা যায় কি না তা আমি জানি না, কিন্তু আমি হাসতে বললে হাসা যাবে সেটাই জানি। কারণ আমার মতো তোমার চোখে কেউ এতটা পাগলামি করে না, করে বলো? তন্নি এবার খিলখিল করে হেসে উঠল। তিহান তন্নির দিকে তাকিয়ে বুকে হাত রেখে হা করে শ্বাস নিল। তারপর বুকে হাত রেখেই বলল, আহ শান্তি। তন্নি এখনও খিলখিল করে হাসছে। তিহান গাড়ি থেকে এক বক্স চকলেট নিয়ে তন্নির হাতে দিল। তারপর তন্নিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আফিয়া ড্রয়িং রুমে বসে বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। ইদানিং মুন্না দেরি করে বাড়ি ফিরছে।